পাঁচটি ধাপে ভারত বাংলাদেশের বন্ধুত্বের পুরো ইতিহাস তুলে ধরব। জানবেন ভারত বাংলাদেশকে ১৯৭১ সালে কী কারণে সাহায্য করেছিল, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোরের ও হায়দরাবাদ সিকিমের মতো কি বাংলাদেশের পরিণত হবে, এবং ভারত বাংলাদেশকে দুর্বল করার জন্য কি কি ষড়যন্ত্র চালাচ্ছে। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখলে আপনারা ভারত বাংলাদেশকে নিয়ে যা যা ষড়যন্ত্র করে সবটা জানতে পারবেন। বাংলাদেশ স্বাধীনতার পটভূমি সৃষ্টি হয়েছিল ১৯৪৭ সালের ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই, যার বীজ বপন হয় ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং প্রধানমন্ত্রী ভুট্টোর নেতৃত্বে ঘোষণা আসে উর্দুই হবে পুরো পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। আর যার ফলে ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে উর্দু এবং বাংলা ভাষাভাষীর একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়, যার নাম ভাষা আন্দোলন। এরপর ১৯৬৬ সালে ৬ দফা, ১৯৬৮ সালের আগরতলা মামলা এবং সর্বশেষ পাকিস্তানের ১৯৭০ সালে নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের জয়। কিন্তু শেখ মুজিবকে ক্ষমতা দেওয়া হয়নি। ঘটনা ঘটে এখানে ১৯৭১ সালে ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে পূর্ব পাকিস্তানের অনেক বাড়িতে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল। আর এর ফলে পাকিস্তান সেনাবাহিনী একটি মিলিটারি অপারেশন চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নাম ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন সার্চলাইট হল ১৯৭১ সালে ২৬ মার্চ রাতে শুরু হওয়া পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা ১৯৭১-এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংগঠিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ভাষণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধের ফলে বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং অন্য অংশ সাধারণ জনগণ হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ করে। ভারতে শরণার্থী বৃদ্ধি পেতে থাকে, ধীরে ধীরে যুদ্ধ চরম পর্যায়ে যেতে থাকে। ফলে শরণার্থী এত বেশি বৃদ্ধি পায়, যার কারণে ভারত সরকার চাপে পড়ে যায় এবং একই সময় পূর্ব পাকিস্তানকে ভারত সাহায্য করছিল বলে পশ্চিম পাকিস্তান ভারতের ওপর বিমান এবং স্থলবাহিনী একই সাথে যুদ্ধ ঘোষণা করে এবং সাথে সাথে ভারত পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। ইতিহাস এ যুদ্ধকে ইন্দো পাক ওয়ার বলে জানে। সময়টা হলো ডিসেম্বর মাস। ভারত পাকিস্তানের এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনী একটি বিশাল সুযোগ পায়, আর পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ও মুক্তি বাহিনী একযোগে পশ্চিম পাকিস্তানকে মরণ কামড় দেয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক একটি দেশ সৃষ্টি হয়, স্বাধীন বাংলাদেশ। প্রিয় দর্শক, ভারত প্রতি বছর এই ইন্দো পাক ওয়ার বা বাংলাদেশ লিবারেশন ওয়ার গর্বের সাথে উদযাপন করে। ইন্দো পাক ওয়ার সর্বমোট ৫ বার হয়, ১৯৪৭ থেকে ১৯৪৮, ১৯৬৫ থেকে সেকেন্ড কাশ্মীর ওয়ার, ১৯৭১-এ বাংলাদেশ লিবারেশন ওয়ার, যার নাম ভারত দিয়েছে ইন্দো পাকিস্তানি ওয়ার অফ ১৯৭১, এবং ১৯৯৯ সালে ইন্দো পাকিস্তান ওয়ার, যাকে কার্গিল ওয়ার নামে ইতিহাস চিনে। ভারতীয়রা সবসময় গর্বের সাথে বলে, বাংলাদেশকে তারা সাহায্য না করলে কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। সত্যি কথা হলো, প্রথমত, যদি ওই দিন ভারত পশ্চিম পাকিস্তান যুদ্ধ না করত, তাহলে ভারতকে সবাই দুর্বল রাষ্ট্রে পরিণত হতো। দ্বিতীয়ত, মার্কিন রণতরী সপ্তম নৌবহর ভারতীয় মহাসাগরে চলে এসেছিল পাকিস্তানকে সাহায্যের জন্য। যদি ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ না করত, তাহলে বাংলাদেশের যাই হোক না কেন ভারতের অবস্থা ভয়ঙ্কর হতো। একদিকে বাংলাদেশের লাখো লাখো শরণার্থী ভারতে সীমানা দিয়ে কলকাতা, আগরতলা, ত্রিপুরা বিভিন্ন রাজ্যে ঢুকে পড়েছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ অংশে মুক্তি বাহিনীর সাথে ভয়ানক যুদ্ধ চলছিল। সেই সাথে পশ্চিম পাকিস্তান ভারতের ওপর আক্রমণ করেছিল এবং আমেরিকা অন্যদিকে পাকিস্তানকে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে সপ্তম নৌবহর নিয়ে চলে এসেছিল।
এইসব কারণে ভারত ওই দিন নিঃস্বার্থে বাংলাদেশকে সাহায্য করেছিল, নিজের দেশ রক্ষা করেছিল বাংলাদেশকে সাহায্য করে। আচ্ছা, ভারত বাংলাদেশকে সাহায্য না করলে কি বাংলাদেশ স্বাধীন হতোই? উত্তর হলো, সে সময় যদি ভারত বাংলাদেশকে সাহায্য না করত তাহলে যুদ্ধ আরও অনেক দীর্ঘায়িত হতো। আমরা সবাই জানি ভারত পাকিস্তানের দ্বন্দ্ব 1947-এর পর থেকেই। ভারত পাকিস্তানের যুদ্ধের পাশাপাশি বাংলাদেশেও যদি যুদ্ধ চালিয়ে যেত তাহলে শুধু বাংলাদেশ না, ভারত ও পাকিস্তানের অনেক রাজ্য ধীরে ধীরে যুদ্ধে অংশ নিত। যেমন ভারতের 7 সিস্টার খ্যাত 7 রাজ্য, কাশ্মীর, পাকিস্তানের বেলচিস্তান, আরও অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পাক ভারত যুদ্ধ মহাযুদ্ধে পরিণত হতো। 1971 সালে বাংলাদেশকে সাহায্য করে বিশ্ব থেকে আসা সকল ত্রাণ সাহায্য টাকা পয়সা নিজেরা ভোগ করেছিল এবং যত যুদ্ধ সরঞ্জাম ছিল ভারত তা নিজেদের আয়ত্ত করেছিল। আরও কত কিছু। কেউ মানুক আর নাই মানুক, বাংলাদেশ স্বাধীন হয়েছিল নিজ দেশের মানুষের রক্তের বিনিময়ে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোরের চুক্তি নিয়ে এখন সবাই বেশ আগ্রহী। এই আগ্রহের মধ্যে সিকিম, গোয়া আর হায়দ্রাবাদের গল্পগুলো উঠে আসছে। ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময়ে কিছু রাজ্য তাদের নিজস্ব স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু কিভাবে তারা শেষ পর্যন্ত ভারতের দখলে চলে গেল সেটা এখন আলোচনার তুঙ্গে। 1947 সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছিল তখন কাশ্মীর, জুনাগড়, গোয়া আর হায়দ্রাবাদ পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার সিদ্ধান্ত নেয়। হায়দ্রাবাদ তখন ছিল সোনার কাঠি, রূপোর কাঠি, আয়তনে বাংলাদেশের 1.5 গুণ বড়। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হায়দ্রাবাদের নিজামের ছবি ছাপিয়ে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির ঘোষণা করা হয়েছিল। 1947 সালে ভারত ও পাকিস্তানের পাশাপাশি হায়দ্রাবাদও নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশ তাদের স্বীকৃতি প্রদান করে। কিন্তু ভারতের পক্ষে হায়দ্রাবাদের এই স্বাধীনতা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ হায়দ্রাবাদ ও কাশ্মীরের মতো রাজ্যগুলো ভারতের হিন্দুত্ববাদী আধিপত্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ভারতের স্বাধীনতার আগে থেকেই তাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি রূপরেখা তৈরি করেছিলেন, যা নেহরুর রূপকল্প নামে পরিচিত। এই রূপকল্পটিকে ভারতীয় আধিপত্যবাদের মূলনীতি মনে করা হয়, যেখানে নেহরু লিখেছিলেন, ভারত আবশ্যিকভাবে তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে। ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আর ছোট জাতি রাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত থাকলেও রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না। তখন নেহরু আর তার দলবল হায়দ্রাবাদকে বলল, তুমি কি আমাদের সাথে মিশে যাবে? হায়দ্রাবাদ বলল, না, আমরা আলাদা থাকব। ভারত তখন বলল, ঠিক আছে, এবার মজা দেখো। 1948 সালে 13 সেপ্টেম্বর অপারেশন পোলো নামে 5 দিনের একটি যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শেষে 18 সেপ্টেম্বর হায়দ্রাবাদের পতন হলো এবং সেই সময়ের সবচেয়ে ধনী আর সমৃদ্ধ মুসলিম রাষ্ট্রটি ভারতের দখলে চলে গেল। এখনও ভয়াল সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হায়দ্রাবাদের চারমিনার। বর্তমানে বাংলাদেশের সাথে যা ঘটছে তাতে অনেকেরই হায়দ্রাবাদের সেই কাহিনী মনে পড়ছে। ভারত চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করছে। সড়কপথে ভারতীয় গাড়ি বাংলাদেশের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। সর্বশেষ পদ্মা সেতু হয়ে ভারতীয় ট্রেন তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ার জন্য 1000 কিলোমিটারের রেল করিডোরে চুক্তিও হয়ে গেছে। অথচ বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র 18 কিলোমিটার এবং ভুটানের দূরত্ব মাত্র 40 কিলোমিটার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ভারত সামান্য এই ট্রানজিটটুকুই দেয়নি। তিস্তার পানি দেওয়া আরও দূরের কথা। এতদিন ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার নেটওয়ার্কে যুক্ত হবে এমন কথা শোনা গেলেও দিন শেষে শুধু ভারতকে তার চাহিদা মতো ট্রেন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে বাংলাদেশে যুক্ত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। সচেতন মহল মনে করছেন, এখনই এসব বিষয়ে সতর্ক না হলে বাংলাদেশের পরিণতিও একসময় সিকিম আর হায়দ্রাবাদের মতোই হতে পারে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে দুর্বল করার জন্য কি কি ষড়যন্ত্র চালাচ্ছে? প্রথম, সামরিক বাহিনীকে দুর্বল করা।
যুদ্ধের একটি মূল কৌশল হল প্রতিপক্ষের সামরিক বাহিনীকে দুর্বল করে দেওয়া। ভারত বিভিন্ন উপায়ে বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রথমত, তারা গোপনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে, যা আমাদের সামরিক পরিকল্পনা বিঘ্নিত করতে সাহায্য করছে। দ্বিতীয়ত, তারা বিধ্বংসী কার্যক্রমের মাধ্যমে আমাদের সেনাবাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে। তৃতীয়ত, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে আমাদের সামরিক খরচ বাড়িয়ে দিচ্ছে, যা আমাদের সামরিক বাহিনীর কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র সরঞ্জাম কিনতে বাধা দিচ্ছে। দ্বিতীয়, যুবকদের মন মানসিকতা নষ্ট করা। ভারতের আরেকটি কৌশল হল আমাদের দেশের সাহসী যুবকদের মন মানসিকতা নষ্ট করা। তারা প্রচার ও প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আমাদের যুবকদের মনোবল ভাঙ্গার চেষ্টা করছে। এছাড়া সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যুবকদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি করছে, যাতে তারা সামরিক বাহিনীতে যোগদান না করে। তৃতীয়, কৃষিক্ষেত্র ধ্বংস করা। একটি দেশের খাদ্য সরবরাহ ধ্বংস করা হল যুদ্ধের আরেকটি কৌশল। ভারত আমাদের কৃষিক্ষেত্রগুলো ধ্বংস করার চেষ্টা করছে। তারা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে দিতে চায় না। তারা চায় আমরা তাদের উপর খাদ্যে নির্ভরশীল হই। সিন্ডিকেট তৈরি করে বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতির মুখে ফেলছে। ভারতের মিশন। আমরা সবাই জানি ভারতের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশে বিভিন্ন মিশন পরিচালনা করছে। তারা আমাদের দেশে গোপন কার্যক্রম চালাচ্ছে, আমাদের রাজনীতিতে প্রভাব ফেলছে এবং আমাদের অর্থনীতিতে হস্তক্ষেপ করছে। এইসব মিশনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যাতে ভারত যখনই আক্রমণ করবে তখন সহজেই এই দেশটি দখল করতে পারে। শিক্ষা ব্যবস্থার ধ্বংস। আমরা সবাই জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা। স্বাস্থ্যখাত ধ্বংস। বাংলাদেশের ডক্টরদের বিশ্বব্যাপী সুনাম আছে। যেমন ভুটানের প্রধানমন্ত্রী বা সে দেশের রাজা বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল থেকে শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ রোগী ভারতমুখী, তার সম্পূর্ণরূপে ভারতের ওপর নির্ভরশীল। প্রিয় দর্শক, এভাবে ভারত আমাদের দেশকে গিলে খাওয়ার পরিকল্পনা করছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আগামী ভিডিওতে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।